আজ 15 জানুয়ারি রোববার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 7.5% জিডিপি প্রবৃদ্ধি চায় সরকার, 27 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা। মতিঝিল পল্টনে উচ্ছেদে হকারদের বাধা ভাঙচুর, অভিযান চলবে বললেন মেয়র। পৌষের অনুপস্থিতি পুষিয়ে দিচ্ছে মাঘ, হাড় কাঁপানো শীতে তাপমাত্রা 3 বছরের সর্বনিম্ন। বিশ্বব্যাংক চলতি অর্থবছর 6.8% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও পরিকল্পনা মন্ত্রণালয় বলছে প্রবৃদ্ধি হবে 7.5%। শিল্প উৎপাদন ও রাজস্ব আদায়ের গতি বাড়ায় এ অর্জন সম্ভব হবে বলে মনে করছে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সকালে রাজধানীর এনইসিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অর্থবছরের শেষে 27 লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গত অর্থবছরে কৃষিতে প্রবৃদ্ধি কমলেও শিল্প ও সেবা খাতে বেড়েছে। এতে বিশ্বমন্দার মধ্যেও গড়ে 6.5% প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারও বেড়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, রেমিটেন্স ছাড়া অর্থনীতির সব সূচক ইতিবাচক থাকায় অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে 7.5%। 6 মাসে যখন আমরা যদি আমাদের সামষ্টিক অর্থনীতির গতি দ্বারা আমরা দেখি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এবছর আমরা 7.5% কাছাকাছি আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারব। প্রতি অর্থ বছরে 20 লাখ নতুন মুখ শ্রমবাজারে প্রবেশ করে। এবার 7 লাখের বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে জানান মন্ত্রী। বেসরকারি খাতে প্রণোদনা দিলে এর পরিমাণ আরও বাড়বে। যে কর্মসংস্থান সৃষ্টি করার কথা, বা আমি মনে করি যে তার সাথে বেশি আমরা এবার করতে পারবো। 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ আমাদের বিদেশে যাবে, আর বাকিটা আমাদের ডোমেস্টিক সোর্স থেকে আমরা এগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। মন্ত্রী জানান, 2-1 বছরেই কাটবে জ্বালানি সংকট। পাশাপাশি গবেষণা সংস্থা বিআইডিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি, এই 3 সংস্থাকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। স্বাগত জনাব শামসুল আলম। আমরা দেখতে পেয়েছি এই সপ্তাহের মধ্যেই সরকার একটা প্রজেকশন করেছে, বিশ্বব্যাংক ভিন্ন আর একটা প্রজেকশন করেছে, দুটা একটু ভিন্ন আছে, কিন্তু আমরা একটু জানতে চাই যে সরকার কোন কোন লক্ষণ দেখে 7.5 নির্ধারণ করছে। আপনাকে ধন্যবাদ। আপনি বিশ্বব্যাংকের উল্লেখ করেছেন, তারা বরাবরই রক্ষণশীল এবং সবচেয়ে আনন্দের বিষয়, এবছর তারা বেশ একটা উঁচু লক্ষ্যমাত্রা আমাদের প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে ঘোষণা করলো, 6.8%। এর পূর্বে তারা এত বেশি প্রবৃদ্ধির হার আর কখনো বলেনি। একটি বিষয় লক্ষণীয়, গত 8 বছরে বিশ্বব্যাংকের কোনো প্রক্ষেপণ সেভাবে আসলে সত্যে পরিণত হয়নি। তো এবার তারা যে উচ্চ প্রবৃদ্ধি হার প্রক্ষেপণ করেছেন, সেটি সরকারের যে বাজেট ঘোষিত প্রবৃদ্ধির হার 7.2% আর 6.8, খুব বড় রকমের পার্থক্য নয় এটি। আর সরকার যেভাবে প্রক্ষেপণ করে থাকে তার বিশাল তথ্য ভিত্তি রয়েছে, তার প্রক্ষেপণের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এত তথ্য ভাণ্ডার বিশ্বব্যাংকের হাতে নেই। তো সে কারণেই আমরা যে প্রক্ষেপণটা করে থাকি সরকারের পক্ষ থেকে, সেটি সাধারণত সেটি প্রতিফলিত হয় অথবা তার কাছাকাছি আমরা পৌঁছে যাই। এবছর 7.2% রয়েছে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণ, এবং বাজেটে সেটি প্রতিফলিত হয়েছে। তো সার্বিকভাবে অর্থনীতির, বিশেষ করে শিল্প খাতে যে ব্যাপক প্রবৃদ্ধি হচ্ছে, গত বছর এটি 11% উপরে ছিল, এই বছর সেটি 11.5 থেকে 12% নিতে হবে। আমাদের 6.5% প্রবৃদ্ধি হয়েছে গত বছর সার্ভিস সেক্টরে, সেটি এবারও বাড়বে। কৃষি খাতের অবস্থা খুবই ভালো, শাকসবজি ফসল ফলাতে আমাদের ব্যাপক এবার উৎপাদন হচ্ছে। দৈব দুর্যোগ, ঘূর্ণিঝড়, রাজনৈতিক অশান্তি না আসলে আমাদের প্রবৃদ্ধি হার 7.2% অর্জিত এবং কিংবা তারও বেশি অর্জিত হয়েছে, এটি মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছেন।
আমরা আশা করছি 7.2% উপরে প্রবৃদ্ধি অর্জনের এবছর একটি বড় রকমের সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ আমরা আমদানি ক্ষেত্রে মেশিনারিজ, টুলস, মধ্যবর্তী পণ্য যা আমাদের শিল্পায়নে ব্যবহৃত হয় তা 85% বৃদ্ধি পেয়েছে গত বছরের চেয়ে। সব মিলিয়ে বলতে পারি এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় দৃঢ়ভাবে বলতে পারি দৈব দুর্যোগ না ঘটলে, রাজনৈতিক অশান্তি সৃষ্টি কেউ না করলে দেশ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির হারে পৌঁছে যাবে, ঘোষিত প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি অর্জিত হবে। স্যার, আপনি একটা ভালো কথা বললেন যে শাকসবজি থেকে না, মানে কৃষিতে অনেক ভালো আমরা করছি। আমরা যদি ছোট্ট একটা জিনিস দেখি যে কৃষিতে আমরা অন্তত এই পচনশীল যেই দ্রব্যগুলি আছে সেগুলির অন্তত 30% নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু আমাদের এই যে অর্থনীতির চাকা ঘোরানোর ক্ষেত্রে আমরা উৎপাদন করছি কিন্তু এটার বেনিফিট নিতে পারছি না। এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা জানে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টে আমরা নতুন কোনো বিনিয়োগ সরকারের দিক থেকে আশা করতে পারি কিনা? না, সেই বিনিয়োগগুলো প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। আর এটির সংখ্যাটি আমরা খুব বাড়িয়ে বলছি, 30% আসলে কখনো আমাদের হয় না, মানে নষ্ট হয় না। 5, 7, 10, 15, 18% পর্যন্ত হতে পারে টমেটো বা যেগুলো বেশি পচনশীল এবং যেগুলো বেশি জলীয় অংশ ধারণ করে। তবে আমাদের পোস্ট হারভেস্ট লস বা কর্তনোত্তর লস আমাদের অপব্যয় যথেষ্ট বেশি হয়, যে কারণে আমাদের প্রযুক্তির দিকে আরও যেতে হবে। আমাদের কুল চেইন সিস্টেমে যেতে হবে, আমার রেফ্রিজার ভ্যানে যেতে হবে পণ্য পরিবহনে। তো এগুলো ক্রমান্বয়ে গ্রহণ করলে আমাদের পচনশীলতার হার অবশ্যই কমে আসবে এবং ক্রমান্বয়ে সেটি কিন্তু আমার দেশে গ্রহণ করা হচ্ছে। শাকসবজির জন্য এখন কিন্তু আপনার আমাদের যেটাকে বলে আমরা রেফ্রিজারেশন হচ্ছে, এর জন্য নির্দিষ্ট প্রযুক্তি রয়েছে। তো এই সংরক্ষণ ব্যবস্থা পরিবহনেও আমরা যদি শুরু করি তাহলে এই পচনশীলতা অবশ্যই কমে আসবে। স্যার, আমরা দেখছি যে ইতিমধ্যেই ঢাকা শহরে নানান ধরনের যারা পেশায় আছেন, ধরেন হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, রিক্সা একটা বড় সমস্যা, কিন্তু আমরা প্রজেকশনে দেখছি যে 27 লক্ষ নতুন কর্মসংস্থান হবে। তো আমরা তথ্য অনুযায়ী দেখি যে 20 লক্ষের মতো প্রতি বছর আমাদের নতুন মুখ আসে। ফলে এই যে এক্সিস্টিং যারা আছে তাদেরকে নতুন এইসব জায়গায় রিলোকেট করার ক্ষেত্রে বা এটা কিভাবে করা সম্ভব, কারণ আমাদের নিশ্চয়ই আজকে না হলেও আমাদের একটা নির্ধারিত লক্ষ্য নির্ধারণ করতে হবে যেখানে আমরা এই হকারদের, এই রিক্সাওয়ালাদেরকে আমরা অন্য কোনো একটা শ্রমে নিতে পারি। তা না হলে নিশ্চয়ই আমাদের উন্নয়ন যেই ধারায় বাড়ছে, আমি কিন্তু 1941 সালে নিশ্চয়ই আমি আশা করি না যে এই সংখ্যক রিক্সা ঢাকা শহরে থাকবে। সেটা নিশ্চয়ই ফেজ আউটের পরিকল্পনা আরেকটা কর্মসংস্থান দিয়েই করতে হবে। আমার মনে হয় না যে পুলিশ দিয়ে এটা সম্ভব। স্যার, আপনার একটু মতামত জানতে চাচ্ছি। না, প্রশ্নটা পুলিশ দিয়ে নয়, এটি একটি মেঘা সিটি। সরকার যথেষ্ট সহানুভূতিশীল এই হকারদের প্রতি, কিন্তু জনজীবনকে তো অচল করে দেওয়া যাবে না। জনজীবনকে সচল রাখতে হলে যে আমাদের বড় রকমের ঢাকা শহরে জনতার ভিড়, জনারণ্য, এটি শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করতে দিতে চাইলে আমাদের যে সিদ্ধান্তটা ঢাকা সিটি কর্পোরেশন নিয়েছে দক্ষিণ, আমরা মনে করি তারা সেটা অপারগ। দিনের বেলা আপনার চলাচল বন্ধ হয়ে যায় আমাদের ফুটপাথগুলোতে, তবে তারা অফিস টাইমের বাইরে অবশ্যই বসতে পারবেন। তারা বন্ধের দিনগুলোতে বসার জন্য তাদের ব্যবস্থা করা হচ্ছে। তো এই বিষয়গুলো উন্নয়নের স্বার্থেই করতে হচ্ছে এবং এটা আমার দেশে না, বহু দেশে সানডে মার্কেট আছে। তো শুধু সানডেতে সেটা বসে বা স্যাটারডেতে বসে, এটা উন্নত বিশ্ব আছে। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রত্যেকটি শহরেই প্রায় আছে। তো আমার দেশেও একটি নির্দিষ্ট টাইমে হকাররা বসতে পারবে, একটি নির্দিষ্ট টাইমে বসতে পারবে না। এটি আসলে তাদের প্রতি কোনো অবিচার বা আমি মনে করি না কোনো নিম্ন দৃষ্টিতে দেখা হচ্ছে। পূর্ণ সহানুভূতির দৃষ্টিতে তার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। আর রিক্সার বিষয়টি, গণপরিবহন গড়ে উঠলে রিক্সার প্রয়োজন আস্তে আস্তে কমে যাবে। আপনি জানেন মেট্রো রেল যদি হয়, আমাদের পাতাল রেল যখন হয়ে যাবে, মানুষ ওই দ্রুতগামী ওগুলোতেই তখন চলাচল করবে। কাজেই প্রযুক্তি দিয়ে, উন্নয়ন দিয়ে, প্রবৃদ্ধি দিয়েই এগুলো অপসারিত হবে। এখানে আইন করে পুলিশ দিয়ে অপসারণের প্রয়োজন হবে না।
স্যার, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে দুইটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। মেগা প্রজেক্টগুলি যদি সময় মতো শেষ করা যায় তাহলে নিশ্চয়ই এই প্রবৃদ্ধির অঙ্কটা আর একটু স্বাস্থ্যকর হবে। সেই ক্ষেত্রে কি করণীয় আছে, এবং একই সঙ্গে ব্যবসায়ীদের যেই দাবিটা যে তারা বলছেন যে মূলধনী যন্ত্রপাতি সত্ত্বেও জ্বালানির একটা সংকট আছে, এই দুইটা ক্ষেত্রে সরকার কিভাবে অ্যাড্রেস করছে, আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইব। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, যেই দুটি বিষয়ে জানতে চাচ্ছিলাম, একটি হচ্ছে বড় যে প্রকল্পগুলি আছে সেগুলি যত দ্রুত মানুষের সেবায় চলে আসবে ততই নিশ্চয়ই এটা আমাদের জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। আবার একই সঙ্গে ব্যবসায়ীদের যেই অভিযোগটি আছে যে তারা ঠিকমতো জ্বালানি, বিশেষ করে গ্যাস সংযোগ পাচ্ছেন না, সেগুলি নিয়ে আপনারা কিভাবে ভাবছেন বা সামনে এগুলির কোনো কি ব্যবস্থা আসছে? মেগা প্রজেক্টগুলো আমাদের অর্থনীতিকে রূপান্তর ঘটানোর অত্যন্ত কার্যকর প্রকল্প এগুলো। আপনারা জানেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটি পর্যবেক্ষণ এবং মনিটরিং করছেন। এবং আপনি জানেন যে পদ্মা ব্রিজ আমাদের অন্যতম মেগা প্রজেক্ট, সেটি প্রায় 42% কাজ এ পর্যন্ত শেষ হয়েছে, আর কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে। সেটি আপনারা যথাস্থানে গেলে দৃশ্যমান দেখতে পাবেন। আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যেভাবে যে টাইম লাইনে করার কথা, দ্রুত সেটা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তো মেগা প্রজেক্টগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট বড়, জটিল এবং এগুলো অনেকটা প্রযুক্তি নির্ভর বিধায় এগুলো করার ব্যাপারেও যথেষ্ট সতর্কতা, সময় এগুলো প্রয়োজন। সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে এগুলো এগিয়ে নিচ্ছে। আর জ্বালানির যে সংকটের কথা বললেন, অবশ্যই গ্যাস সম্পদ আমাদের সীমিত হয়ে আসছে, তো এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু সরকার বসে নেই। আপনারা জানেন এলএনজি টার্মিনাল দ্রুত গড়ে তোলা হচ্ছে। একসময় আমাদের এলএনজিতে আমাদের জ্বালানি সরবরাহ একটা অন্যতম উৎস হবে এই ন্যাচারাল গ্যাস। আর তাছাড়া বিদ্যুৎ শক্তি হিসাবে বিদ্যুতের ব্যবহার যথেষ্ট বাড়বে এবং এর উপরও আমাদের নির্ভরশীলতা বাড়াতে হবে। আমরা দেখছি যে এই প্রজেক্টগুলি অবশ্যই প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে ইদানিং অর্থনীতির বিনিয়োগের ক্ষেত্রে আমরা গ্রিন প্রজেক্টগুলিতে অনেক বেশি সাড়া পাচ্ছি বা বড় বড় গ্রিন প্রজেক্টও আসছে। সেই ক্ষেত্রে এই প্রজেক্টগুলি একই সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে কাজ করবে, বা এইগুলিতে বাড়তি কোনো সুবিধা তৈরি করছে কিনা অর্থনীতির জন্য? কারণ আমরা দেখছি যে সরকার যথেষ্ট আগ্রহী যাতে গ্রিন ফিল্ডে বা যেগুলি পরিবেশ বান্ধব শিল্প কারখানা আছে সেখানে বেশি করে বিনিয়োগ করা। না, এই বিষয়টি যথাযথ। কারণ আমরা যে টেকসই উন্নয়নের কথা বলি, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ সহায়ক, পরিবেশ অনুকূল, পরিবেশ বান্ধব আমাদের সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হোক। সেদিক থেকে এই যে সবুজ শিল্পের যে আন্দোলন, সবুজ শিল্প গড়ে তোলা, সেটি সরকার অবশ্যই গুরুত্ব দিচ্ছে। এবং অনেক অনেক শিল্প কারখানা এখন বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া সেগুলো করতে দেয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো আমাদের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য, এবং এটা প্রযুক্তি নির্ভর হলে এবং এই পথে আমরা যত এগিয়ে যাব তত বিদেশি বিনিয়োগ বাড়বে। তারা যখন দেখবে যে পরিবেশকে ধ্বংস করে না, তো এই অবস্থাটা তাদের জন্য একটা প্রণোদনামূলক পরিস্থিতি তৈরি করবে। আর আমরা অবশ্যই এমনভাবে শিল্প কারখানা গড়ব না যাতে পরিবেশ ধ্বংস হয় বা পরিবেশের ক্ষতি হয়। পরিবেশের ক্ষতি হওয়া মানে আমাদের জনজীবনে ক্ষতি হওয়া, আমাদের স্বাস্থ্যের উপরে প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়া। কাজে আমাদের যেতে হবে পরিবেশ বান্ধব এই সবুজ শিল্পায়নে।
আমরা সর্বশেষ একটা জিনিস দেখছি যেটি শিল্পায়নের ক্ষেত্রে বিশেষায়িত অঞ্চল তৈরি করা হচ্ছে। তো এইটা আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই যে এই বিশেষায়িত অঞ্চলগুলি তৈরি হলে এখন যে বিক্ষিপ্তভাবে শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে সেগুলিকে স্থানান্তর করা হবে নাকি সেগুলি নতুন করেই তৈরি হবে যারা এখন আগের মতো আছে, মানে মূল পরিকল্পনাটা কি? বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার অর্থ হলো একই স্থানে একই জায়গায় অনেক শিল্প কারখানা হলে সেখানে সেখানে আপনার জ্বালানি সংযোগ দেয়া, সেখানে পানি সরবরাহ দেয়া, সেখানে বিভিন্ন সুবিধা গড়ে তোলা, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ব্যবস্থা গড়ে তোলা, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, এগুলো সম্ভব হয়। বিচ্ছিন্নভাবে শিল্প কারখানা গড়ে উঠলে আমাদের চাষের জমি নষ্ট হয়। আর যে কথাগুলো আমি বললাম যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটি খুব সফলভাবে সক্ষমভাবে করা যায় না। ব্যয় সংকোচনের জন্য এগুলো সব এক জায়গায় হলে বিপণনের জন্য সুবিধা হয় এবং একটা নির্দিষ্ট জায়গায় গড়ে তুললে সরকারের পক্ষে সেটি মনিটরিং করাও সম্ভব হয়। কাজেই সেই বিবেচনায় সরকার 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। 30টির কাজ যেখানে শুরু হয়েছে, এগুলোতে এই যে শিল্প ক্লাস্টার বা শিল্প গুচ্ছ গড়ে তোলা হলে পরিবেশ সহায়ক বিধি ব্যবস্থা নেওয়া, পরিবেশ সহায়ক প্রযুক্তি নিচ্ছে কি নিচ্ছে না সরকারের জন্য পর্যবেক্ষণ সহজতর হয়ে ওঠে। কাজেই এটি অত্যন্ত যথোপযুক্ত এবং সময় উপযোগী পদক্ষেপ সরকারের আমি মনে করি। ডক্টর শামসুল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। হকার উচ্ছেদ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। স্বাগত কামরুল ইসলাম চৌধুরী। আমরা একটু জানতে চাই যে হকার উচ্ছেদের এই বিষয়টি হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে করার কোনো প্রক্রিয়া আপনারা নিয়েছিলেন কিনা? জি ধন্যবাদ। আমরা আসলে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে আমরা বিভিন্ন সভার মাধ্যমে হকার্স নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের পুলিশ এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতেই আজকে থেকে আমরা আমাদের ফুটপাত এবং রাস্তাসমূহ, বিশেষ করে মতিঝিল গুলিস্তান এলাকাসমূহে সম্পূর্ণরূপে হকার মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। জনাব কামরুল ইসলাম, হকাররা কি এই এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় বসতে পারবেন, এরকম কোনো জায়গা আপনারা নির্ধারণ করেছেন বা করার কোনো পরিকল্পনা আছে? জি, আমরা এর আগে জাতীয় বিভিন্ন বহুল প্রচারিত দৈনিকগুলোতে আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং মাইকিংয়ের মাধ্যমে আমরা প্রচারণা চালিয়েছি এবং মোটিভেশন কার্যক্রম চালিয়েছি এবং আমরা 5টি স্পট প্রাথমিকভাবে পাইলটিং প্রজেক্ট হিসেবে আমরা এই পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছি এবং আমরা গত শুক্রবারও দেখেছি যে এই স্পটগুলোর মধ্যে কোনোটি বেশ ভালো সাড়া পেয়েছি আমরা এবং পর্যায়ক্রমে এই স্পট সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বিশেষ করে মতিঝিল এবং গুলিস্তানে কারা এই মুহূর্তে হকার হিসেবে আছে, এটার কোনো তালিকা কি সিটি কর্পোরেশনের কাছে আছে? জি, আমাদের একটা প্রাথমিক তালিকা আমরা করেছি মতিঝিল এবং গুলিস্তান সংলগ্ন এলাকায়। সেটি একটি কমিটির মাধ্যমে, বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটির মাধ্যমে আমরা একটি প্রাথমিক তালিকা করেছি এবং এই তালিকা হালনাগাদ করার কার্যক্রম অব্যাহত থাকবে। কামরুল ইসলাম, আমরা দেখেছি যে পৃথিবীর প্রায় সব বড় শহরেই হকারদের উপস্থিতি আছে, ফলে এইটা একটা বাস্তবতা। কিভাবে এটা সমন্বয় করা যাবে যেন মানুষের চলাচলও বিঘ্নিত না হয়, আবার
কিছু কিছু এলাকায় নিশ্চয়ই আপনারা যেটি বলেছেন চিহ্নিত করেছেন, এইটি যদি একটা শান্তিপূর্ণভাবে তাদেরকেও বোঝানো যায় যে তাদের ব্যবসার জন্য সেটা খুব খারাপ হবে না, তাহলে হয়তো আমরা নগরে যারা বাসিন্দা আছে সবার জন্যই সুবিধা হয়। এই একটি প্রক্রিয়া কিভাবে আরো বেশি ভালোভাবে সম্পন্ন করা যায়, কারণ আমরা দেখেছি যে হকার উচ্ছেদটা কিছুদিন পর পরই হয়, তারপরে আবার ফিরে আসে, ফলে এইটা কিভাবে রিকারেন্সটা বন্ধ করা যায় সেই জন্য আপনাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা? জি, আমাদের আসলে এই কর্মপরিকল্পনাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশের হলিডে মার্কেটের যে নজির রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমাদের ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি যে হকারদের মধ্যে কেউ কেউ যদি তাদের পেশা পরিবর্তন করতে চায়, তারা যদি বিদেশে শ্রমিক হিসাবে তাদের কর্মসংস্থানে আগ্রহী হয়, তারা আমাদের কাছে আবেদন করলে আমরা সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেব। পাশাপাশি দেশের মধ্যে তাদের যোগ্যতার সাথে সঙ্গতিপূর্ণ পদসমূহে তারা যদি আবেদন করতে চায়, আমরা সেখানে তাদের কর্মসংস্থানের জন্য আমরা যোগাযোগ করব সংশ্লিষ্ট সংস্থার সাথে এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে। এবং পাশাপাশি আমরা কিন্তু বলেছি যে আমরা সাময়িক ব্যবস্থা হিসেবে তারা ওয়ার্কিং ডেগুলোতে যাতে সাধারণ মানুষের পথ চলাচলের ব্যবস্থাটা নির্বিঘ্ন হয়, মানুষ যাতে একটু স্বস্তিতে তার কর্মস্থলে পৌঁছতে পারে এবং যেন কর্মঘণ্টা নষ্ট না হয়, স্বাভাবিক জনজীবন যাতে সচল থাকে, সে কারণে কিন্তু আমরা 6:30 থেকে তাদেরকে রাতবধি তারা ব্যবসা করতে পারবে। এবং হলিডে কিন্তু আমরা প্রথমে ঘোষণা করেছিলাম শুধু শুক্রবার, পরবর্তীতে তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা একদিন বাড়িয়েছি, শনিবার এটা 2 দিন করেছি। জনাব কামরুল ইসলাম, আমরা দেখেছি যে বিশ্বের অনেক বড় শহরেই হকারদের জন্য তারা যে রাস্তার পাশে দোকানগুলি করেন সেগুলি হরাইজন্টাল না হয়ে একটু ভার্টিক্যাল করে দেওয়া হয় এবং সেটার জন্য কিছু ডিজাইনও পরামর্শ দেওয়া হয়। আমাদের এরকম কোনো প্রস্তুতি আছে কিনা হকারদেরকে হেল্প করাই আসলে, কারণ যদি তারা পুরোটা রাস্তায় ব্লক করে রাখে তাহলে কিন্তু তার ব্যবসাকেই সে ব্লক করে রাখছে, সেটা হয়তো অনেক হকারই নিজেরা বুঝতে পারেন না। জি, এক্স্যাক্টলি, আপনি যেটা বলেছেন আমরা তো এর আগেও বলেছি যে আমরা বিভিন্ন উন্নত দেশের যে নজিরগুলো সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং বিভিন্ন দেশে আমরা দেখেছি যে এক ধরনের তাঁবু আকৃতির টেন্ট অথবা মোবাইল ভ্যান আকৃতির বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটা তারা নির্দিষ্ট সময় পরে তারা সেটাকে সরিয়ে নিতে পারে, তাহলে ওখানকার জায়গাটাও পরিষ্কার হয় এবং কোনো ধরনের পথচারীদের বিঘ্ন হয় না। পাশাপাশি আমরা, আপনি যেটা বলেছেন, আমরা সেই সামগ্রিক ডিজাইন এবং কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্পিকিং ইচ্ছে আরও একটা বিরতি। সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। জানুয়ারির শেষে আর একটি হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিসে। নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান, রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবিব এবং খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। হাসিবুর রহমান, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে শীতের কি অবস্থা এবং সাধারণ মানুষ আসলে শীতের প্রকোপে কতটা দুর্দশাগ্রস্ত? জাহিদ ভাই, প্রথমে একটু জানিয়ে রাখি যে বিগত বছরগুলোতে ঠিক এই সময় যে ধরনের শীত অনুভূত হয়েছে, অর্থাৎ মৌসুমের শুরু থেকে যে ধরনের শীত আমরা অনুভব করেছি, এবার কিন্তু তেমনটি হয়নি। অর্থাৎ শীত বেশ কিছুটা দেরিতে এসেছে। গত 4-5 দিন ধরে শীতের প্রকোপটা একটু বাড়লেও সেটা কিন্তু গত বছরের তুলনায় অন্যান্য এলাকার মতোই উত্তরাঞ্চলেও কিন্তু বেশ কম বলে আমরা মনে করছি। আপনাকে যদি একটা পরিসংখ্যান দেয়, বিশেষ করে বগুড়ার কথা যদি বলি, তাহলে যেটা দেখবেন যে গত বছর কিন্তু অনেক নিচে তাপমাত্রা নেমে এসেছিল, আর এবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে বগুড়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনেই কিন্তু তাপমাত্রা একটা বেশ পার্থক্য আমরা লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে রংপুরে আমি আজকে কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, তারা যেটা জানিয়েছে যে গত 2 দিন সেখানে 6.5 বা এরকম কাছাকাছি তাপমাত্রা ছিল, কিন্তু আজকে আবার সেটি 8.5-এ চলে এসছে। রাজশাহীতেও কিন্তু তাপমাত্রা বেশ আজকে বেড়েছে গতকালের তুলনায়।
তাপমাত্রা গতকাল 5.1 ছিল, সেখানে আজকে বেশ কিছুটা বেড়ে প্রায় 8-এর উপরে চলে গেছে। অর্থাৎ তাপমাত্রার একটা উঠানামা আমরা খুব লক্ষ্য করছি, যেটা খুব দ্রুতই হচ্ছে। আরেকটা জিনিস একটু জানতে চাই, গত কয়েকদিনে কুয়াশার যথেষ্ট ছিল এরকমই সংবাদ দেখলাম, সেই ক্ষেত্রে রাস্তাগুলিতে দুর্ঘটনার প্রবণতা কেমন ছিল এবং যাতে কুয়াশার মধ্যে গাড়ি চালানো যায় সেই জন্য ব্যবস্থা ছিল কিনা বাড়তি লাইটের? জাহিদ ভাই, এই বিষয়টি আপনি ঠিকই বলেছেন যে গত কয়েকদিন আগে কিন্তু কুয়াশার কারণে যমুনা সেতুতে একটা বড় ধরনের জট হয়েছে এবং বেশ কয়েকটি দুর্ঘটনার খবরও আমরা পেয়েছি। তবে আমি গত কয়েকদিন রাত্রিতে বেশ কিছু পথ এই অঞ্চলে চলাফেরা করেছি, তাতে আমি দেখেছি যে কুয়াশা একেবারে নাই বললেই চলে, আর যানবাহনের গতিও বেশ ভালো ছিল। তবে আমি যেটা দেখতে পেয়েছি যে অধিকাংশ গাড়িতেই ফগ লাইটের ব্যবস্থা থাকলেও সেগুলো সবসময় তারা ব্যবহার করেনি। বিশেষ করে আমি কয়েকদিন আগে গাইবান্ধার একটা এলাকায় গেছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে গাড়িতে ফগ লাইট আছে কিন্তু কেন যেন চালকরা তা জ্বালাচ্ছে না। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ। আমরা একটু খুলনা যাব, অভিজিৎ পাল আছে আমাদের সঙ্গে। অভিজিৎ, খুলনায় শীতের কি অবস্থা এবং আবহাওয়া অফিস কি বলছে? প্রথমে বলে রাখি যে বগুড়ার হাসিবুর রহমান বিলু যেমনটি বলছিলেন যে গত দিনের থেকে আজকের দিনের শীতের তীব্রতাটা কিছুটা কমেছে। যেমন গতদিন খুলনাতে আপনার তাপমাত্রা ছিল, গড় তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে আজকে সেখানে দাঁড়িয়েছে 10.0 ডিগ্রি সেলসিয়াস। আর খুলনা বিভাগে এখন আমরা সেখানেও তাপমাত্রার কিছুটা শীতের কিছুটা উন্নতি হয়েছে এবং সেটা হয়েছে যে আমরা মাঝারি তীব্র শৈত্যপ্রবাহ থেকে এখন আমরা মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে এখন খুলনাতে। কারণ হচ্ছে যে গতকালকে আমরা চুয়াডাঙ্গাতে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.8 ডিগ্রি সেলসিয়াস, আর সেইখানে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে দাঁড়িয়েছে 6.6 ডিগ্রি সেলসিয়াস। আর 6.6 পর থেকে যত নিচে নামতে থাকবে তত সেটি তীব্র শৈত্যপ্রবাহ হবে, আর 6 উপর থেকে 8 পর্যন্ত হচ্ছে আপনার মাঝারি শৈত্যপ্রবাহ। সেহেতু এখন খুলনাতে আপনার মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে এই আমরা রাজশাহীতে যাব। হাসান হাবিব, আমরা রাজশাহী অঞ্চলে শীতের কি অবস্থা এবং সেখানকার পরিস্থিতি কি? রাজ্যের শীতের কথা যদি বলি, যে আসলে এই শীতটা উঠানামা করছে, হঠাৎ করে তাপমাত্রা একেবারে কমে যাওয়া আবার হঠাৎ করে বেড়ে এইরকম অবস্থা হচ্ছে, খানিকটা এই দিক থেকে অস্বাভাবিকই বলা চলে। তবে রাজশাহী অঞ্চল বা উত্তরাঞ্চলে যে শীতের যে এই সময়টাই যে প্রকোপ থাকবে এটি স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এবং সাধারণ মানুষের প্রস্তুতিটাও কিন্তু সেই ধরনেরই থাকে। আমরা গত 3 দিনের তাপমাত্রা যদি দেখি, যে আজকে তাপমাত্রা যেটি 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সর্বনিম্ন নেমেছিল, এটি কিন্তু গতকাল যেটি সর্বনিম্ন নেমে গেছিল একেবারে 5.1 ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা এবং সারা দেশের মধ্যে এটি উল্লেখযোগ্য কম আর কি। আর এর আগের দিন কিন্তু আবার ছিল 9 উপরে যে তাপমাত্রা, যে কারণে একদিন মোটামুটি উষ্ণতা থাকছে, পরের দিনই যে কমে যাওয়া, আবার আজকে বেড়ে যাওয়া, এই সব মিলিয়ে আর কি তাপমাত্রাটাও কিন্তু ওই রকম যে একেবারে খুব শীত জেকে বসার কথা যদি বলি তাহলে সেই রকমটি নয়। আর তাপমাত্রার আরেকটি বিষয় হচ্ছে যে সকালবেলায় হয়তো তাপমাত্রা একেবারে কম যদিও থাকছে, 7 ডিগ্রি সেলসিয়াস মানে খুব বেশি তাপমাত্রা নয়, এটি মধ্যে পড়ে, কিন্তু সারা দিনে অন্যান্য সময় দিনের অন্যান্য সময় কিন্তু তাপমাত্রা বেশ বাড়ছে এবং এটির কারণ হচ্ছে সূর্যের প্রখরতা থাকছে। আজকে যেমন সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছিল, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চর মধ্যে একটা মোটামুটি বড় ধরনের ফারাক আছে, যে কারণে কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে যে সহনীয়তা সেটি কিন্তু আছে, অসহনীয় শীত সেটি বলা যাবে না। তবে কখনো বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে, বাতাসের আর্দ্রতাটা বেড়ে যাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে বলে আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর কথা বলছে আরেকটি কথা, যে এই যে মাঝারি শৈত্যপ্রবাহ যেটি চলছে এটি হয়তো আরো 2-1 অব্যাহত থাকবে বলেই তাদের কাছে তথ্য আছে। আর এর বাইরে কিন্তু চলতি মাসে আরো প্রবাহ বিষয়ে তাদের পূর্বাভাস আছে। আর আরেকটি কথা বলে রাখি, যে রাজশাহী অঞ্চলে যে শীতের যে প্রকোপ সেটির প্রস্তুতি হিসাবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি সাড়া দেখেছি আমরা, যে প্রায় 15 দিন তো আগেই কিন্তু বিভিন্ন জায়গায় শীতবস্ত্র দাবি কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এগিয়ে আসছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও রাজশাহীতে এরই মধ্যে প্রায় 45,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যে কারণে আমরা শীতের প্রকোপ দেখছি এবং শীত মানুষের আগমন ঘিরে যে ভয় থাকে সেটিও কিন্তু সেভাবে নেই। কারণ একেবারে নিম্ন আয়ের মানুষ যদিও শীতে একটি কষ্ট পাচ্ছেই, তারপরেও তাদের যে একেবারে পোশাকের গরম কাপড়ের অভাবে যে খুব দুর্ভোগে পড়তে হচ্ছে এরকমটি নয়। কৃষি বিভাগের অভিজিৎ পাল, হাসিবুর রহমান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।